এখন বাজে ঠিক ঘড়ির কাঁটায় 6:30। আর ঘুম থেকে তো উঠে গেছি। ঘুম থেকে উঠে দেখো একদম কোমর বেঁধে লেগে পড়েছি কাজে। বাসি ঘরটা তো ঝাড় দিয়ে নিয়েছি। বাসি ঘরটা ঝাড় দেওয়ার পরে দেখো উঠোন ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর কলপাড়ের ওই গলিটা তো ঝাড় দিয়ে নিলাম। আর পুরো উঠোনটা এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তা চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। উঠোনটা তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছিলো। উঠোনটা ঝাড় দেওয়ার পরে দেখো আমি চলে এসেছি উনুনের পাড়ে। উনুনের পাড়টা লেপবো বলে। তা ওই দেখো ভাতটার মধ্যে গোবর আর মাটি গুলে নিয়েছি। এখন না আবার নতুন করে না কেমন একটা ঠান্ডা পড়ছে, বেশ ঠান্ডা লাগছে। মানে পৌষ মাসে যেমন ঠান্ডা লাগতো তেমন ঠান্ডা লেগেছে। মাঘ মাস তো প্রায় শেষ হয়ে গেল, তবুও যেন ঠান্ডা যাচ্ছে না, আরও না বেশি বেশি যেন ঠান্ডা পড়তে শুরু করেছে। আর এদিকে তো চারিপাশে না সবাই বলা বলি করছে আরও অনেক বেশি বেশি ঠান্ডা পড়বে। তা না, ভাবছিলাম যে ঠান্ডা মনে হয় চলেই গেল, আর চাদর সোয়েটার পরে কাজ করতে হবে না। তা কি বলো তো, দেখো আবার নতুন করে ঠান্ডা পড়তে শুরু করেছে। আর এখন না সোয়েটার চাদর না পরলে না থাকাও যায় না, বেশ কনকনে ঠান্ডা পড়েছে। পৌষ মাসের দিকে জলে হাত দিলে যেন হাত কেটে নিত, মানে বেশ ঝিরঝির করতো। এখন কিন্তু অতটা কষ্ট হয় না। আর একটু বেলা হলে না ঠান্ডা চলে যায়। আর রোদে তো একদম থাকাই যায় না, মানে একটুখানি একদম সকালের দিকে হচ্ছে রোদে বসা যায়, তারপরে একটু বেলা হলে থাকা যায় না, মানে এত গরম পড়ে কি বলবো তোমাদের। তা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুরো রান্নাঘরটা লেপা হয়ে আর ঘরের সামনেটাও একটু লেপে নিলাম। রান্নাঘরটা পুরো লেপে দেখো আমি চলে এসেছি একদম সমস্ত বাসন নিয়ে কলপারে বাসনগুলো মাজবো বলে। তো এখনও কিন্তু বেশ ঠান্ডা লাগছে বলে আমি কিন্তু চাদরটা খুলিনি। থালা বাসন তো আমার প্রায় মাজা হয়ে গেছে। তাই চলো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে বাসনগুলো মেজে ধুয়ে নিই। তা বন্ধুরা, আমার ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে। আর গুড্ডু সোনা দেখো এখন ঘুম থেকে উঠলো। আর গুড্ডু কিন্তু আজকে আমার সঙ্গে সঙ্গে উঠিনি। গুড্ডু আজকে একটু পরে পরে উঠে গেল। গুড্ডু আজকে অনেকটাই পরে উঠেছে, তাই তো। ডাক্তারের শব্দ পেয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। তুমি ডাক্তার দেখতে যাবে? হুম, একটু বন্ধুদের গুড মর্নিং বলে দাও তো। হ্যাঁ, গুড মর্নিং। আচ্ছা চলো এখন মুখ ধুয়ে খাইয়ে দিই। হ্যাঁ, ডাক্তার আমরা ওই যে যাব বাজারে, ওখানে গিয়ে দেখবো ডাক্তার, ঠিক আছে? চলো এখন একটু মুখ ধুয়ে দিই আর তোমাকে একটু খাইয়ে দিই। হুম, গুড্ডুকে দেখো এখানে আমি কোল থেকে নামিয়ে দিয়েছি। আর কোলের থেকে নামিয়ে দেওয়ার পরে মগে করে জল আর হচ্ছে ব্রাশটা নিয়ে এসেছি। তাই গুড্ডুকে এখন আমি দাঁতটা মেজে দিচ্ছি, ওপর নিচ ভালো করে ঘষে ঘষে দিচ্ছি। আর ওকে আমি দেখাচ্ছিলাম দুই পাটির দাঁত একদিকে করার জন্য, তাহলে মাজতে একটু সুবিধা হয়। গুড্ডু যখন আমাদের জীবনে আসেনি তখন আমাদের জীবন ছিল অন্যরকম, আর এখন আমাদের জীবন হয়ে গেছে অন্যরকম। গুড্ডুর যখন 6 মাস বয়স তখন কিন্তু আমার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পরে মা আর আমি কিন্তু ভীষণ ভেঙে পড়েছিলাম। কেন বলো তো, মানে আমার আর কোনো তো ভাই বোন নেই, তাই মা পুরো একা হয়ে গেছিল। তাই কি বলো তো, এখন আমরা এই গুড্ডু সোনার মুখ চেয়ে না অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। আর গুড্ডু সোনাকে পেয়ে আমার মা বাবা তো ভীষণই খুশি হয়েছিল। আর আমার খুশির তো কোনো তুলনা হয় না, মানে আমি যেন একটা জীবনে অমূল্য সম্পদ পেয়েছিলাম। আর এটা না মানে প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই, মানে সন্তান পেলে তার কাছে সে অমূল্য সম্পদই হয়। আমার কাছে যেমন অন্য একজনের কাছেও তেমন। মাঝে মাঝে এখনও না বাবার কথা মনে পড়লে ভীষণ কষ্ট হয়, কিন্তু আমার গুড্ডু সোনা এমনই, মানে ওর সামনে না কখনো মুখ কালো করে থাকা যায় না। আর ও সারাদিন এত কথা বলে, ওর সাথে বকতে বকতে না কখন যে সকাল থেকে মানে রাত হয়ে যায় বুঝতেই পারি না। তা গুড্ডু সোনার তো মুখ ধোয়ানো হয়ে গেল আর ওকে খাইয়ে দিয়েছি। দেখো ওকে খাওয়ানোর পরে আমি কিছু জামা কাপড় সার্ফে দিয়েছিলাম।
জামা কাপড় তো সার্ফে দিয়েছিলাম অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ওদিকে কিছু টুকিটাকি কাজ ছিল সেইগুলো করছিলাম। সেইগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। কারণ এমনিতেই তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর একদম সব কিছু যদি শেয়ার করতে যাই তাহলে অনেকটাই লং হয়ে যাবে। সেই জন্য সেগুলো শেয়ার করিনি। আর দেখো গুড্ডু সোনার হচ্ছে বড় জামাটা খুলে দিয়েছি কারণ ময়লা হয়েছিল তো তাই আমি কাচবো বলে ওর গায়ে থেকে খুলে নিয়েছি। আর এখন তো রোদ উঠে গেছে, অতটা ঠান্ডা নেই। আর এখানে দেখো আমি জামা কাপড় কাচতে এসেছি, সমান তালে কিন্তু ও বকেই যাচ্ছে। দেখো কলের মধ্যে কি একটা দিচ্ছে, ওকে বারবার বারণ করছি কিন্তু ও না কিছুতেই শুনছে না। আর এত কথা বলে মানে কি বলবো তোমাদের, বোঝাতে পারি না যে ও সারাদিন কতটা পরিমাণে কথা বলে। গামলায় একটুখানি সার্ফের জল ছিল সেটুকু মগে রেখে দিলাম। ওই যে দেখছো ওর গায়ে একটা গেঞ্জি আর একটা প্যান্ট আছে, চান করার সময় ওটা আমি কেচে দেবো। তা দেখো ওগুলো তো হচ্ছে কাচাকুচি কমপ্লিট করার পরে আমি হচ্ছে চানটা করে নিয়েছি আর সব জামা কাপড় নিয়ে চলে এসেছি রোদে দেওয়ার জন্য। আর বাড়িতে তো রোদ লাগে না, তোমাদের আগেই বলেছি। এইখানে রোদ মানে খুবই রোদ লাগে। এই মেলে দিয়ে গেলাম তো আধা ঘন্টার মধ্যে একদম সমস্ত জামা কাপড় শুকিয়ে যাবে। আর গুড্ডু সোনাকে তো দেখেছো, ওইখানে জামা কাপড় কাচছিলাম, ও ওইখানে গিয়ে আমার সাথে বকবক করছিল। আবার দেখো এইখানে আমি চলে এসেছি, এখানেও এসে কিন্তু ও আমার সাথে বকবক করছে। তাও ছোট ছোট জামা প্যান্ট যেগুলো আছে সব কিন্তু ওই বাসটাতে দিয়ে দিচ্ছি। আর আমার একটা শাড়ি আছে, ওই শাড়িটা এখন এদিকে মেলে দেবো। তা গামলাটা ধরে দেখো আমি এদিকে নিয়ে চলে আসলাম আর ওইখানে গাছের সাথে একটুখানি বাঁধিয়ে দেবো। আর ওই শেষের দিকে একটা গাছ আছে, একটুখানি ডাল বেরিয়েছে, ওর সাথে একটু বাঁধিয়ে দিলে একটু পরে কিন্তু শাড়িটা শুকিয়ে যাবে। সেই জন্য হচ্ছে একদম টান টান করে মেলে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তা আমার শাড়িটা তো মেলা কমপ্লিট হয়ে গেল, তাই আমি গামলাটা নিয়ে এখন যাচ্ছি। আর যাওয়ার সময় ভাবলাম এই যে এখানে ধান দিয়েছে রোদে, তাই ধানটা একটু নেড়ে দিয়ে যায়। মানে মা তো নেড়ে দিয়ে গেছে অনেকক্ষণ আগে, তাই আমি ভাবলাম একটু নেড়ে দিই। তা গুড্ডু সোনাও দেখো আমার সঙ্গে ধানটা নেড়ে দিল। তা ধান টান নেড়ে দিয়ে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে কিন্তু পুজোটা আমার করা কমপ্লিট হয়ে গেছিলো। পুজো করার পরে দেখো রান্না বান্না করে নিয়েছি। আর রান্না বান্না না আজকে তোমাদের সাথে শেয়ার করিনি। ওদিকে দেখো আমি হচ্ছে বেগুন পোড়া দিয়েছিলাম উনুনে, তাই হচ্ছে তারটা থেকে খুলে নিলাম। আর বেগুনগুলোর ওই খোসাগুলো এখন আমি ছাড়িয়ে নেব অল্প অল্প করে। গাছ থেকে তো তুলে নিয়ে এসেছিলাম, বেগুনগুলো কিন্তু বেশ বড় বড় ছিল আর কিন্তু একটুও পোকা ছিল না। তাই বেগুনগুলো আমি তারে দিয়েছিলাম আগুনের মধ্যে পোড়া দিতে। তা দেখো বেগুনগুলো হচ্ছে ছাড়াতে গিয়ে বেগুনের খোসার সাথে বেগুন চলে যাচ্ছে, তাই একটু ছাড়িয়ে নিলাম। তো গুড্ডু সোনাকে তো এখনও চান করানো হয়নি, আমি ভাবছি এগুলো সব ছাড়িয়ে গুছিয়ে তারপরে হচ্ছে গুড্ডু সোনাকে চান করাবো। তা বেগুনের দেখো পুরো খোসাটা কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে। আর আমি এটাকে এখন থালার মধ্যে রেখে ভালো করে দেখে নেব বেগুনের ভেতরে আবার পোকা আছে কিনা, কিন্তু ওপর থেকে তো দেখা যায় না, আবার ভেতরে কি আছে সেটা তো আর বলতে পারছি না। জামা কাপড় ছিল সেগুলো কেচে নিলাম। জামা কাপড় কাচার পরে রান্না বান্নাটা করে নিয়েছি। আর রান্না বান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করিনি, কি কি রান্না হয়েছে দেখো তোমরা। আজকে হয়েছে বাঁধাকপির তরকারি, তোমার আলু বেগুন শিম দিয়ে করেছি। আর এখানে আছে বেগুন পোড়া। আর এটা হেলাঞ্চে শাকটা সেদ্ধ করে নিয়েছি, মানে বেগুন আর এটা মেখে নেব। আর এখানে গুড্ডুর জন্য ডিম ভাজা করেছি, আর ডিম ভাজার তলায় বেগুন ভাজা আছে, গুড্ডু খাবে। আর এই যে আমার গুড্ডু সোনা। আর আজকে হচ্ছে আমাদের এই রান্না বান্না। এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেব, তারপর আমি আর গুড্ডু সোনা একটু বাজারের দিকে যাব। তুমি বেথুয়া যাবে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আজকে বন্ধুরা গুড্ডুর হচ্ছে বেথুয়া ডহরি যাবে। তুমি কি আনতে যাবে? আমি একটা হাটের থেকে একটা বড় প্যান আনতে যাব। গুড্ডু একটা হাটের থেকে একটা বড় প্যান আনবে। আচ্ছা ঠিক আছে, তো চলো। তা আজকে কি রান্না বান্না হয়েছে তোমাদের সাথে তো শেয়ার করলাম। আর দেখো আমি ভাতটা বেড়ে নিয়েছি আর ভাতের চারপাশ দিয়ে কিন্তু সব সবজিগুলোকে নিয়ে নিয়েছি। আর এখন আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর গুড্ডু সোনা চলে গেছিলাম বাজারে। দেখো বাজার থেকে কি কি বাজার করে নিয়ে এসেছি। আগে যে সবজিগুলো লাগিয়েছিলাম সেই সবজিগুলো তো প্রায়ই শেষ হয়ে গেছে, তাই এখন নতুন সবজি লাগাবো বলে নিয়ে এসেছি। হাট থেকে ফেরার সময় দেখো ছোট্ট বাজার থেকে নিয়ে এসেছি আলু কুল পেঁয়াজ, আর মার জন্য এনেছি পান। আর এদিকে দেখো সেই বেথুয়া ডহরি হাটে গেছিলাম, সেখান থেকে নিয়ে এসেছি কিন্তু কিছু বীজ এনেছি, ঢ্যাঁড়স, তারপরে উচ্ছে, ঝিঙে,
পাট এইসব দানাগুলো নিয়ে এসেছি আবার ওই জমিতে বুনবো বলে। মানে জমিতে তো আগে যা সবজি ছিল সেগুলো তো প্রায় শেষ হয়ে গেছে। আর কিছু কিছু জায়গায় ফাঁকাও হয়ে গেছে। এখন জল দিয়ে এই যে সমস্ত দানাগুলো এনেছি সেই দানাগুলো এখন আবার নতুন করে লাগিয়ে দেবো। কারণ ওগুলো তো ছিল সব শীতের সবজি, আর এখন গরমের সবজি কিছু লাগাতে হবে। জমিটা তো ফাঁকায় পড়ে থাকবে, আর জমিটা ফাঁকা রেখে তো কোনো লাভ নেই। আর কি হয়েছে বলো তো বন্ধুরা, গুড্ডু সোনার জন্য বোতলে করে জল নিয়েছিলাম, আর বোতলের মুখটা না কিভাবে যে আটকিয়েছি বুঝতে পারিনি। হচ্ছে ব্যাগের মধ্যে ছিল টাকা, আর সেই টাকাগুলো না সব ভিজে গেছে। কতগুলো টাকা তো শুকিয়েছি, আর দেখো একটা 20 টাকা নোট একদম পুরো ভিজে চ্যাপচ্যাপে হয়ে গেছে, তাই সেটাকে ওখানে মেলে দিয়েছি। তাই এখন হচ্ছে জামাকাপড় চেঞ্জ করে নেব, আর বাকি যেসব কাজগুলো আছে সেসব কাজগুলো করে নেব। মানে অনেকক্ষণই তো বাড়িতে ছিলাম না, মা একা একা ছিল, আর মুরগির বাচ্চাগুলো ওখানে ছিল, সেগুলোকে তুলবো, খেতে দেবো। এখনও অনেক কাজ বাকি, তা গুড্ডু সোনাকে ডাকছি জামাকাপড় ছাড়ার জন্যে। গুড্ডু সোনা কিন্তু কিছুতেই আসছে না। তা চলো বন্ধুরা, আমি এখন জামাকাপড়গুলো চেঞ্জ করে নিই। তা জামাকাপড় চেঞ্জ করে দেখো উঠোন ঘর সব ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর সন্ধে প্রদীপও জ্বেলে দিয়েছিলাম। তা দেখো এখন গুড্ডু সোনাকে একটু খাইয়ে নিয়েছি, আর এদিকে দেখো আমি আটা মাখতে বসে গেছি। কারণ হচ্ছে অল্প ভাত আছে, সেই জন্য 2-4টে রুটি করব বলে আটা মাখার জন্য আমি বসেছি। আটাটা এখন একটু মেখে রাখবো, তারপরে হচ্ছে গুড্ডু সোনাকে একটু পরিয়ে নেব, পরানোর পরে রুটিটা করে নেব। কিসের জন্য বলো তো, এটা রেশনের আটা তো, তাই একটু মেখে রাখলে পরে রুটিগুলো বেশ ভালো হয়, সেই জন্যে সঙ্গে সঙ্গে আটাটা মেখে আমি রুটিটা তৈরি করব না। তাই এখন আটাটা মেখে দিই, পরে রুটিটা তৈরি করব। তা চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না, আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা যে যেখানে আছো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা, সবাইকে গুড নাইট বন্ধুরা।